সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, গতকাল আমরা আলাপ করেছিলাম মিয়ানমারের সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গাদের উপরে দেশটির সরকারের ব্যাপক দমন পীড়ন চলছে। সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গারা ফের তাদের গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে এবং নানা রকম ভিডিওজ আমরা দেখছি, ছবি দেখছি এবং এই নির্যাতন খবর পাচ্ছি। বাংলাদেশের পক্ষ থেকে এ নিয়ে আজকে উদ্বেগ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র সচিব বলেছেন যে সহিংসতা বন্ধ করতে হবে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও আজ এই রোহিঙ্গাদের প্রসঙ্গে একটি কথা বলেছেন যে সেখানকার মানবাধিকার রক্ষা করার ব্যাপারে বাংলাদেশের কি অবস্থান, এইসব বিষয় নিয়ে আজকে আলাপ করব। এছাড়াও আমরা কথা বলবো নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে যে চলমান আলোচনা, পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে বিএনপির, বিশেষ করে বিএনপির প্রস্তাব নিয়ে। বিএনপি ইতিমধ্যে রাষ্ট্রপতিকে মাননীয় রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে তাদের প্রস্তাবটি তুলে ধরবার জন্য এবং সে বিষয়ে তাদের মতামত রেখেছে। আমরা এই নিয়ে কথা বলবো। এছাড়াও নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের প্রার্থিতা নিশ্চিত হয়েছে এবং সেখানে নির্বাচনী পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই দুই অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রভিসি বিইউপি এবং চেয়ারম্যান জানিপব, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক এবং উপদেষ্টা সম্পাদক নিউজ টুডে, স্বাগত আপনাকেও। জনাব এম এ আজিজ, আপনি শুরু করুন। রোহিঙ্গাদের এই বিষয়টি তো আমরা 2012-তে একবার দেখেছি, খুবই চরম অবস্থা, সেনাবাহিনী নির্যাতন এবং ভয়াবহ বিভৎস নৃশংস সে পরিস্থিতি, নির্মম পরিস্থিতি। সাম্প্রতিককালেও এই পরিস্থিতির আবারও ঘটছে এবং এটা চলমান, নানা রকম খবর আসছে, বিশ্বব্যাপী খবর হচ্ছে। তারপরেও আমি বলবো যে এটা বিশ্বব্যাপী কতটা নাড়া দিতে পারছে এই ধরনের গণহত্যা বা এই ধরনের নির্যাতনের চিত্র বা পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আসলে রোহিঙ্গা ইস্যুটা আমাদের বাংলাদেশের জন্য খুবই কমপ্লিকেটেড ইস্যু, কারণ এটা 1978 সালে আপনার রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আসতে থাকে। এইবারে যেটা হয়েছে সেটা হচ্ছে অক্টোবরের 9 তারিখে আপনার সেনাবাহিনীর চৌকির থেকে কিছু আর্মস অ্যামুনিশন লুট হয় এবং এতে রোহিঙ্গাদেরকে সন্দেহ করা হয়। এর থেকে সেনাবাহিনী চুরিয়ানি অভিযান শুরু করে এবং আরাকানের ভিতরে যে বৌদ্ধ সম্প্রদায় আছে তারাও সেনাবাহিনীর সাথে যোগ হয়ে এই রোহিঙ্গাদের উপরে অমানসিক নির্যাতন শুরু করে। আমরা পত্র পত্রিকায়, টেলিভিশনে দেখেছি, ঘরবাড়ি আগুন দেওয়া, হত্যা করা, লুণ্ঠন করা, মানে যা বলা যায় না। একটি দেশে যুদ্ধ না হলে এরকম মানে তাণ্ডব চলে না। তো এখন তারা স্বাভাবিকভাবে বাঁচার জন্য আর কোথায় যাবে, কারণ আমাদের বর্ডার এরিয়া আরাকান, জাস্ট নাপ নদীর এপার ওপার, তারা বাংলাদেশের ভিতরে আসার চেষ্টা করে এপারে। এদিকে আমরাও তো রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা মহা সংকটে আছি। যে ধরেন আমাদের নিবন্ধিত, আমরা বলি সরকারের নিবন্ধিত রোহিঙ্গা আছে বাংলাদেশে প্রায় 30,000-এর মতো, হ্যাঁ, কিন্তু আসলে বাস্তবে তো এটা 5 লাখ ছাড়াই গেছে। তো এখন ইউএনএইচসিআর আগে আমরা বরাবর প্রেশার দিছি, বার্মাকেও প্রেশার দিছি যে রোহিঙ্গাদেরকে ফিরে নিতে হবে। ধরেন একটা প্রশ্ন হচ্ছে যে ধরেন ফিরে নিতে একমত হলো, তাহলে আমরা 5 লাখ রোহিঙ্গাকে কোথায় কেমন করে প্রত্যাবর্তন করাবো? কারণ আমাদের তো রেজিস্টার আছে 30,000। সুতরাং এখানে কিন্তু আমাদের একটা ল্যাপসেস বা ব্যর্থতা রয়ে গেছে যে আমরা আসলে প্রকৃত রোহিঙ্গা আমাদের অঞ্চলে কতগুলো আছে এটার কিন্তু কোনো আপনার নাই, রেজিস্ট্রেশন নাই। দ্বিতীয়ত এই রোহিঙ্গারা এপারে আসার ফলে এখন বিদেশেও যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, অনেক মানে রাহাজানি বলেন, যত সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, এমনকি আমরা শুনি যে এখন যে জঙ্গি টঙ্গি হচ্ছে এখানেও এখান থেকে অনেক কিছু মানে উৎপত্তি হচ্ছে। সুতরাং এই রোহিঙ্গাটা আমরা মানবিক কারণে, যেমন আমরা তাদেরকে সরিয়েও দিতে পারছি না, ওপারে ফোর্সফুলি পুশ ব্যাক করতে পারছি না, আবার মানবিক কারণে রাখাও আমাদের জন্য কষ্ট, আবার আমাদের ম্যানেজমেন্টের সমস্যা। হ্যাঁ, এখন এই ধরনের কমপ্লিকেটেড সিচুয়েশনে এবং এই যে আপনার অক্টোবরের 9 তারিখে যে আপনার ইয়েটা শুরু হয়ে গেল চিরুনি অভিযান, এর আগেই কিন্তু জাতিসংঘের একটা টিমের কাছে একটা যৌথ সার্ভে করার কথা ছিল, কিন্তু এটাতে এসে কিন্তু এটা নষ্ট হয়ে গেল। এদিকে সুকি ক্ষমতায় আসার পরে আপনার সবাই আমরা প্রত্যাশা করেছিলাম যে নোবেল পিস প্রাইজ পাওয়া হয়তো তিনি একটা শান্তির জন্য এটার একটা সমাধান করবে এবং আমরাও আশা করেছিলাম। কিন্তু
তার সময় যে বিভৎসতা দেখা গেল, এটা কিন্তু রোহিঙ্গাদের ইতিহাসে সবচাইতে বিভৎসতম। এখন ইতিমধ্যে তার বিরুদ্ধে কিন্তু আপনি জানেন নোবেল পিস প্রাইজের বিরুদ্ধে যদি সম্ভবত, আমি একজাক্ট ফিগারটা সম্ভবত 1.5 লাখের মতো যদি তার ওই প্রাইজ উইথড্রলের সিগনেচার ক্যাম্পিং করা হয়, তাহলে কিন্তু সেটা পুনর্বিবেচনা হয়। এটা বোধহয় এখন 5 লাখের উপর ছাড়িয়ে গেছে এবং এটা আরো বাড়তে থাকবে। সুতরাং এই ইস্যুটাকে আমার মনে হয় সমন্বিতভাবে সলভ করা ছাড়া, এবং ইন্টারন্যাশনালি এটা প্রেশার কিন্তু অ্যাপ্লাই বার্মার উপরে করতেই হবে যে এদেরকে বার্মাতে ফেরত নেওয়া। কলিমুল্লাহ, এই অ্যাট্রোসিটিজ এর কি জবাব আছে, কি ভাষায় মানে আমরা এটাকে উল্লেখ করতে পারি, বর্ণনা করতে পারি? বিষয়টা তো একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা যদি আমরা একটু আলোচনা করে নিই। আপনার ব্রিটিশ পজিশন হিসেবে যখন এই অঞ্চল বিদ্যমান ছিল, তখন সেই আপনার ডুরান্ড লাইন থেকে শুরু করে মিয়ানমার, বর্তমান সাবেক বার্মা, পুরো অঞ্চলটাই ছিল ব্রিটিশ শাসিত। এবং মাঝখানে আবার ওইদিকে বাফার স্টেট হিসেবে বিরাজ করছিল রাজকীয় থাইল্যান্ড, আর ওই পাশে ছিল ফ্রেঞ্চ পজিশন আপনার ইন্দো চায়না, আর দক্ষিণে আবার মালয় উপদ্বীপ ব্রিটিশ পজিশনে ছিল। এবং ব্রিটিশাররা যাওয়ার সময় কতগুলো বিল্ট ইন সমস্যা রেখে দিয়ে গেছে। তার মধ্যে একটা কাশ্মীর, আরেকটা এই মিয়ানমার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন যে তৎকালীন আরাকান, বর্তমানে রাখাইন প্রভিন্স, আবার সেই দক্ষিণ থাইল্যান্ডে আপনার ইয়ালা, পাটানি, এরকম 3টা প্রভিন্স আপনার মালে, এথনিক্যালি মালে, কিন্তু আপনার সেট করে দেওয়া হয়েছে থাইল্যান্ডে। তো ফলে সেখানেও কিন্তু একটা ইনসার্জেন্সি দীর্ঘদিন ধরে চলছে, এবং তারাও মাইনরিটি মুসলিম, আর এখানটায় রোহিঙ্গা মাইনরিটি মুসলিম। এবং এই রোহিঙ্গা একটা ডেলিগেশন যখন এই মানে ভাগযোগের কাজটা চলছিল সে 47-এ, তখন করাচিতে গিয়ে হাজির হয়েছিল পরবর্তীতে যিনি প্রথম গভর্নর জেনারেল হন পাকিস্তানের, ডোমিনিয়ন অফ পাকিস্তান, মোহাম্মদ আলী জিন্নার কাছে। তো জিন্নার উপর চাপ ছিল, সেই জন্যে তিনি আর এগ্রি করেননি এবং তাদের খালি হাতে ফিরে আসতে হয়েছিল। সেই থেকেই কিন্তু আপনার এই যে পারসিকিউশনটার প্রক্রিয়া শুরু এক ফেজে। আর কলোনিয়াল আমলে আমরা দেখেছি যে ফর এ ব্রিফ পিরিয়ড, দ্বিতীয় মহাযুদ্ধকালীন সময়ে জাপান যখন ওভাররান করে মিয়ানমার বা বার্মা, তখন কিন্তু মানে এথনিক বার্মিজ যারা, তারা কিন্তু কোলাবোরেট করেছিল আপনার জাপ বাহিনীর সঙ্গে। এবং তার ফলে ভারতীয় বংশোদ্ভূত যারাই মিয়ানমারে তখন কাজকর্ম করতেন, ভাগ্যা নেশনে গিয়েছিলেন, তার প্রচুর বর্ণনা আছে কিন্তু শরৎচন্দ্রের উপন্যাসে, তারা দলে দলে পায়ে হেঁটে ফিরে এসেছিল। এবং এই ফেরার পথেও অনেকেই কিন্তু মানে মরে গিয়েছে, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, এই ধরনের প্রচুর বর্ণনা আমাদের লিটারেচারেও আছে। এবং পরবর্তীতে আপনার যখন আপনার এই ডোমিনিয়ন অফ পাকিস্তানের মধ্যে ইস্টার্ন উইং হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তান যখন বিরাজ করছিল, সেই সময় আমাদের নাফ যে এস্টুয়ারি এর ওই পাশে থেকে কিন্তু স্লোলি বাট শিওরলি মাইগ্রেশন, ফোর্সড মাইগ্রেশন প্রক্রিয়াটা শুরু হয়। কিছু কিছু ইনসাইটমেন্টও ছিল, কাশেম রাজা প্রভূত ব্যক্তিবর্গ তারা হয়তো আপনার লুট্টরাজ এবং এই ধরনের বিভিন্ন ভাবে ইনকারশনের একটা চেষ্টা করেছেন, বা সেরকম অভিযোগ তাদের উপর উত্থাপিত হয়েছে। কিন্তু এটা 70-এর দশকে গিয়ে জিয়াউর রহমানের সময়ে আমরা দেখি যে ব্যাপক ইনফ্লাক্স শুরু হয়, এবং তার হাত ধরে এখানে রাবেতাত আল আলম আল ইসলামিয়া তারা কিন্তু কাজ শুরু করে। এবং তারা যে এসেছিল, তারাও কিন্তু সাময়িকভাবে ওই রিলিফ রিহ্যাবিলিটেশনের চিন্তা নিয়ে কাজ শুরু করেছিল, যে একটা পর্যায়ে এটা শেষ হয়ে যাবে, তারা চলে যাবে। তারা কিন্তু রয়ে গেছে শেষ অবধি, টিল টু ডেট তাদের বড় প্রেজেন্স আছে বাংলাদেশে, বিশেষ করে সাউথ ইস্টার্ন আমাদের যে টেরিটরি সে অংশে, মরিচা পালং, তারপরে কুতু পালং, এইসব অঞ্চলে তাদের প্রেজেন্স এখনো বিদ্যমান। এবং পরে আমরা দেখেছি যে এই দফায় দফায় এথনিক ক্লিনজিং এর যে প্রয়াসটা আপনার মিয়ানমারে আমরা লক্ষ্য করি, যদিও নানান রকম ইনসার্জেন্সির উপস্থিতি আছে, শান, কারেন ইত্যাদি, কিন্তু সেই ইনসার্জেন্ট গ্রুপগুলোর নেচার, এথনিক কম্পোজিশন এবং আপনার রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট। তার সঙ্গে এই রোহিঙ্গা বলে যাদেরকে পরিচয় দেওয়া হচ্ছে, তাদেরকে কোনো অবস্থায় মিয়ানমারের কোনো জাতিসত্তা হিসেবেই স্বীকার করে না আপনার বার্মিজ রেজিম।
এবং সেটা স্লক যখন নিয়ন্ত্রণ করত পুরো বিষয়টা, তখন এটা ইনস্টিটিউশনালাইজ করে ফেলে তারা। এবং পরবর্তীতে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে অং সান সুকির নেতৃত্বে যখন একটা মুভমেন্ট দাঁড়িয়ে গেল এবং তারা ক্ষমতার অংশীদার হলেন, যে ক্রমে এটা মেলো ডাউন করবে, কিন্তু তা না হয়ে উল্টো এটার উগ্রতা বেড়ে গেছে। এবং প্রিস্টলি ক্লাস যারা, অর্থাৎ বুদ্ধিস্ট যে আপনার প্যাকেজ, তার মধ্যে তারা এটা আবার ক্যাটালিটিক একটা রোল প্লে করছে। একদিকে উগ্র বৌদ্ধ ধর্মীয় যে জাতীয়তাবাদী চেতনা, তার সঙ্গে আপনার এদেরকে তারা ট্রিট করছে এলিয়েন হিসেবে, অর্থাৎ সাবকন্টিনেন্ট থেকে যাওয়া লোক হিসেবে বা তাদের বংশোদ্ভূত মিক্সড রেস হিসেবে। কিন্তু এটা একটা মিসনোমার। মানে হ্যাঁ, সেই ইবনে বতুতার আমল থেকে কিন্তু আমরা জানি যে ট্রেড রুট যেটা ছিল অন দ্য ওয়ে টু চায়না, সেখানে স্টপ ওভার মতো হিসেবে তারা ট্রিট করতেন। এবং আকিয়া এবং এই অঞ্চলে একটা মিক্সড রেস কিন্তু গড়ে ওঠে, এটা আরব এবং লোকাল পপুলেশনের সমন্বয়। না, এই সিচুয়েশনটা তো এখন যে বাস্তবতাটা বিরাজ করছে, সেটার প্রেক্ষিতে বার্মিজরা যে অ্যাট্রসিটি চালাচ্ছে, যে গ্লোবাল কমিউনিটি রোলটা আপনি কিভাবে দেখছেন? যে তারা সবসময় মানে কি বলে, যে বাংলাদেশকে এক ধরনের কমপ্লায়েন্সের মধ্যে রাখতে চায়, ইউএনএসসির এখানে কাজ করছে দীর্ঘদিন ধরে, এবং অনেক সময় মানবাধিকার সংগঠনগুলো আমাদেরকে চাপ দেয় টু অ্যাকসেপ্ট যারা বাস্তুচ্যুত হয়েছে তাদেরকে এথনিক ক্লিনজিং এর মুখে। কিন্তু মিয়ানমার সরকার আন্তর্জাতিকভাবে কতটা মানে চাপ ফেস করে তাদের এই অ্যাট্রসিটিসকে ইয়ে করার জন্য? এখন ব্রিটিশারদের বিদায় নেওয়ার পর থেকে তারপর যখন সামরিক জান্তা চেপে বসে, বার্মার নিয়ন্ত্রণ গ্রহণ করে, গ্র্যাজুয়ালি এটা একটা চাইনিজ ক্লায়েন্ট স্টেটে পরিণত হয়েছিল এবং একদমই একটা কোকুনের মধ্যে, শেলের মধ্যে বসবাস করছিল, এরকম একটি অবস্থা। পরবর্তীতে ক্রমে এটা ওপেন আপ করতে থাকে এবং চাইনিজ ওই মডার্নাইজেশন ড্রাইভের মতো তারাও কিন্তু এক ধরনের মডার্নাইজেশন ড্রাইভে যায় এবং সেটা একটা কাইন্ড অফ হ্যাভেন্স হ্যালো হিসেবে ট্রিট করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তারা এই সময় তাদের যে মোরাল অ্যাবসলিউট পজিশন, সেখানে কিছু বাণিজ্যিক এবং অন্যান্য যে লুরগুলো আছে সেগুলো মাথায় রেখে কাজ শুরু করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে লিপ সার্ভিসে পর্যবসিত করে ফেলে এই কনসার্নগুলোকে এবং স্যাংশন আরোপ করার বদলে বরং শিথিল করার একটা প্রক্রিয়ায় চলে যায় এবং তার ফলে একটা রং মেসেজ, মানে জেনুইন কোনো প্রেশার নাই বার্মার উপরে, চায়নার থেকেও নাই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকেও নাই। এবং তারা কিন্তু উল্টা আমাদেরকে যে প্রিচিং করা হচ্ছে, এবং আমাদের কিছু কিছু ওয়েস্টার্ন মিডিয়া ইনক্লুডিং বিবিসি, তারা এই মানে বিভিন্ন ছবি টবি দেখিয়ে এক ধরনের কি মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছে কিনা বাংলাদেশে। এখন হয়তো একমত হবেন কিনা, আমার ধারণাটা হচ্ছে যেটা বলেছেন প্রফেসর সাহেব, ঠিকই বলেছেন। কারণ ব্রিটিশ বিরুদ্ধে এই রোহিঙ্গারা কিন্তু ফাইট করেছে এবং এই আরাকানকে আপনার বাংলার অংশ আগে ছিল, অংশ ছিল। সুতরাং ঐতিহাসিকভাবে কবি আলোল মাগন, ঐতিহাসিকভাবে এই রোহিঙ্গাদেরকে বার্মিজ অ্যাকসেপ্ট করে না, বৌদ্ধরা অ্যাকসেপ্ট করে না। ওরা বলে যে এরা বাইরের থেকে এখানে এসে আপনার এই অংশ ছিল এবং আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে গিয়ে ওরা এবং ওরা ওখানে যেহেতু অনেকগুলা ইনসার্জেন্সি টিমও আছে, তারা ভাবে যে এটা হয়তো বার্মার থেকে বিচ্ছিন্ন করতে চায়। এই প্রসেসটাতে এইটা মাথায় ঢুকে এই নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে। আর আপনি যেটা বলছেন, আমি জাস্ট এটাই বলবো, ধরেন 60-70 আপনার পশ্চিমা দেশ, এরা কিন্তু আপনি লক্ষ্য করেন যে সমাজতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে একটা প্রচন্ড চাপ বিভিন্নভাবে তৈরি করেছিল। এখন সেটা কিন্তু এইটা নাই। এখন কিন্তু সারা ওয়ার্ল্ডে আপনি দেখেন যে একটা বলবো যে একটা অ্যান্টি মুসলিম একটা সেন্টিমেন্ট কিন্তু ওয়েস্টার্নদের মধ্যে কাজ করছে, যে এই জাতিগোষ্ঠী যদি এক হয় এরা শক্তিশালী হবে। যেহেতু এই বার্মিজ রোহিঙ্গারা এরা মুসলিম, এই জন্যেই আজকে সেই পশ্চিমা দেশ, যেটা আপনি বলতেছেন আন্তর্জাতিক প্রেশার কেন হচ্ছে না, এই কারণে এখানে প্রেশার হবে না। এটা লিপ সার্ভিস, হয়তো একটু দুঃখ প্রকাশের মধ্যে শেষ করবে। ওরা হয়তো চায় যে হয়তো বাংলাদেশ নিয়ে নিলেই পারে, এরা মুসলমান, বাংলাদেশও মুসলমান অধ্যুষিত দেশ, এটা হয়তো বলে না, কিন্তু ইনডাইরেক্টলি আপনার অ্যাকশনগুলোর থেকে এরকমই মনে হয়। নইলে এই 78 সালে আগের থেকেই ঐতিহাসিকভাবে আসছে, কিন্তু বেশি
পরিমাণে রোহিঙ্গা আসছে 78 সাল থেকে। আমরা তো বরাবরই বলছি যে ইউএনএইচসিআর এখানে ওয়ার্কও করছে যে আপনারা এখান থেকে নিয়ে যান, নিয়ে তো যায় না। তারা এটা আশা করে, কিন্তু মধ্যপ্রাচ্যকে এরকম ডিস্ট্রাকশন চালানোর পরও তারা গোটা ইউরোপ মিলে কত সংখ্যক রিফিউজিকে তারা আশ্রয় দিতে পেরেছে বা দিতে চায়। তারা আমাদেরকে রিফিউজি আশ্রয় দেওয়ার জন্য যদি প্রেস করে, সেটা আমরা কিভাবে? ওইটাই আমি বলছি যে আজকে যারা সারা বিশ্বে আপনার দেখেন, বিশেষ করে দেখেন মুসলিম দেশগুলা আর কিছু গরিব দেশে এরকম উদ্বাস্তু কিন্তু হতে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু নিচ্ছে না। তো এই জন্য আমাদেরকে আবার নিতে বলে, কিন্তু তারা কিন্তু নেয় না। সুতরাং আমরা কত হলে যে আমাদের তারা যে সংকটগুলি তৈরি করছে, আমরা তো আমাদের এমনি আমরা বাংলাদেশে নানান ধরনের সমস্যায় আমরা জর্জরিত। আবার এই ঝামেলা আমরা অন্যের সমস্যা আমাদের পক্ষে হ্যান্ডেল করা কঠিন। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো আর আমাদের দেশের তারা বাসিন্দা সিটিজেনও না, আমরা তাদেরকে রাখতেই বেচাইব কেন? যে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরাও তো ভারতে গিয়েছি, কিন্তু আনঅফিশিয়াল ইনফিল্ট্রেশন তো হচ্ছে। আপনি যেটা বলেন 30,000, কিন্তু সেটা প্রকৃত অর্থে 5 লাখ বা তারও বিয়ন্ড। হ্যাঁ, তো এই জন্য সমস্যায় তো আমরা আছি। যদি এখন বলেন ধরেন ইউএনএইচসিআর বলে ঠিক আছে রিপেটিশন হবে, নিয়ে যাব আমরা যারা আছেন, তো গভর্নমেন্ট তো 30,000-এর লিস্ট ধরাই দিতে পারবে, 5 লাখ তো ধরাই দিতে পারবে না। তো এটা তো আমরাও তো আপডেটেড না। এখন স্বাধীনতা যুদ্ধের সময় আমরাও তো ইন্ডিয়া যা রিফিউজি হয়ে থাকছি, কিন্তু আলটিমেটলি তো আমরা ফেরত আসছি। তো এখন এরা আসছে, এদের তো একটা কোনো না কোনো ভাবে সমাধান করতে হবে। আমরা তো এদেরকে অ্যাফোর্ড করতে পারবো না, এটা হলো সত্য। কিন্তু মানবিক কারণে শেল্টারও দেওয়া দরকার। এটা দুটোই কিন্তু এই জন্যই বলছি যে সমস্যাটা কমপ্লিকেটেড হয়ে যায়। আচ্ছা কলিমুল্লাহ, সমস্যাটা এখন যে নেচারে আছে, হয়তো মিয়ানমারের ভিতরে অনেক ধরনের নির্মমতা চলছে, গণহত্যা চলছে, কিন্তু আমরা এটার চাপটা এখনো বোধহয় অত সিরিয়াসলি এখনো আসে নাই, বা আনঅফিশিয়ালি কিছু লোক আসতে শুরু করেছে। অফিশিয়ালি আমরা যতটা জানি যে বিজিবি সেখানে সতর্ক প্রহরে রয়েছে, তারা তাদেরকে ঠেকিয়ে দিচ্ছে, কিছু লোককে ফেরত পাঠাচ্ছে ইত্যাদি। বাট আন্ডার দ্য গিভেন সার্কামস্ট্যান্সেস কি আমাদের করা উচিত? আপনার কি সাজেশন? দেখুন, অন্যের সমস্যা আমরা গায়ে পড়ে নিজেদের ঘাড়ে নেব কেন? এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পলিসি হিসেবে আমাদের দেখতে হবে বিষয়টা। মানে এরা হিস্টোরিক্যালি পার্ট অফ মিয়ানমার, এবং ইতিহাস পর্যালোচনা করে যদি আমরা দেখি তাহলে দেখব যেটাকে আগে আরাকান বলতাম, বর্তমানে রাখাইন প্রভিন্স মিয়ানমারে, এটা কখনোই মেইনস্ট্রিম মিয়ানমারের পার্ট অ্যান্ড পার্সেল যেটাকে বলে অবিচ্ছেদ্য অংশ হিসেবে কখনোই ট্রিটেড হয়নি। খুব বেশি দিন আগের নয়, এই ব্রিটিশ কলোনিয়াল আমল শুরু হওয়ার আখ্যানে আপনার বার্মার রাজা যুদ্ধ করে এই রাজ্যকে পরাভূত করে নিজে অঙ্গীভূত করে নেন। একইভাবে বার্মিজরা কিন্তু রেড করেছিল এবং থাইল্যান্ড দখল করার প্রয়াস পেয়েছিল এবং ব্যাংকক পর্যন্ত হাজির হয়েছিল। তো এই যে ইস্টওয়ার্ড অ্যান্ড ওয়েস্টওয়ার্ড এক্সপানশনের যে পলিসিটা আপনার মিয়ানমার বা বার্মার রাজাদের, তারই ফলে কিন্তু ব্যাপারটি ঘটেছে। এখন হিস্টোরিক্যালি এটা প্রিডমিনেন্টলি মুসলিম অধ্যুষিত অঞ্চল এবং এক ধরনের মিক্সড রেস। এটা শুধুমাত্র যে বাংলা ভাষাভাষীর লোক গিয়ে এই জাতি তৈরি হয়েছে, সংকর জাতি, তা না। প্রথমত আরব আপনার এই যে স্টপ ওভার সার্ভিস এটা প্রদান করতে গিয়ে এর শুরু, এবং আমাদের যে বর্তমান চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চল, আপনার ফেনী নদীর দক্ষিণ থেকে শুরু করে নাফ এস্টুয়ারি, এই অঞ্চলটা ছিল উত্তর আরাকান, আর ওই অঞ্চল যেটা বর্তমানে রাখাইন প্রভিন্স সেটা হলো দক্ষিণ আরাকান, মিলে একটা এন্টিটি। আপনার শায়েস্তা খানের সময় আমরা জানি যে মুঘলরা আপনার ইসলামাবাদ নামে অভিহিত করা শুরু করে চট্টগ্রামকে, এবং আপনার শাহ সুজার ওই বিয়োগান্তক ঘটনাটির পরে আপনার আওরঙ্গজেব এই বিষয়টি এনশিওর করেন যে আপনার আরাকান অঞ্চলটা যাতে করদ রাজ্যে পরিণত হয়, সুবা বাংলা। তাই ছিল। ওকে প্রফেসর কলিমুল্লাহ, গিভেন দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস, মানে এখনকার ক্রাইসিসটা হাউ টু ডিল উইথ, মানে আমাদের রাষ্ট্রীয় পলিসি আছে বা আপনার বিষয়টাকে আমরা কিভাবে দেখব, আমাদের দেখা, যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আমাদের দিক থেকে যতটা ওভারচার দেখানোর, এটা কিন্তু আমরা যখনই সুযোগ পেয়েছি, যেমন ধরুন নার্গিস বলে যে ঘূর্ণিঝড়টি আঘাত এনেছিল ওই 1/11-এর সময় আমাদের দেশে, মানে সেই সময় মিয়ানমারের কিন্তু প্রভূত জানমালের ক্ষতি হয়েছে, এবং বাংলাদেশ হচ্ছে টেকনিক্যালি সেকেন্ড মানে কান্ট্রি যারা মানে ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে হাজির হতে সক্ষম হচ্ছে। আজকেও এই বিষয়ে জেনারেল অবসরপ্রাপ্ত রোকনউদ্দৌলার সঙ্গে আমার কথা হচ্ছিল বিষয়টা নিয়ে,
যে এই যে জেস্চারটা আমরা বরাবর কিন্তু দেখানোর চেষ্টা করছি, ইন রিটার্ন মানে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে আমাদের দিক থেকে এইরকম যে মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, আমরা বরাবর প্রেম দেওয়ার চেষ্টা করছি কিন্তু সারা শব্দ সেই রকম ভাবে না। এখন মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেমন বলছি যে রোহিঙ্গারা এরা বার্মার অংশ, বার্মার নাগরিক, কিন্তু বার্মিজরা এরা কিন্তু রোহিঙ্গাদেরকে বলছে এরা বাংলাদেশ থেকে গেছে। সমস্যাটা এইখানে, এইটাকে আসলে পরিষ্কার করতে হবে। এটা আমার মনে হয় দুই সরকারের মধ্যে এটা কথা হওয়া উচিত এবং তার বদলে এথনিক ক্লিনজিং করে এটা সমাধান তো করা যায় না। সেটা তো দুই হচ্ছে যে আজকে যে এবং জাতিসংঘের মতো সংগঠন আছে তারা কি করছে, এবং আমাদের যেমন বর্ডার খুলে দিতে বলছে যারা, তাদেরকে বলা উচিত যে বর্ডার যে খুলে দেব, যে আগের যারা আছে তাদের ব্যাপারে কি হবে। এ পর্যন্ত আজ তো কত বছর তাদের তো কোনো ব্যবস্থা করছে না, বরং এদের বংশবৃদ্ধি হতে হতে এটা 5 লাখে পৌঁছাইছে। এখন যদি আরো এসে ধরেন 50,000 অ্যাড হয়, তো এই লোড তো আমাদের পক্ষে নেওয়া কঠিন। এই জন্যই বলছি জিনিসটা খুবই কমপ্লিকেটেড। তো সুতরাং এইটা আমার মনে হয় যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউএনএইচসিআর এইটাই হলো এখন এই ব্যাপারে মূল সংগঠন। তাদের সাথে বাংলাদেশের আপনার কথা বলা উচিত, নেগোশিয়েট করা উচিত যে এই প্রবলেম তোমরা বসে তোমাদের এই আমাদের যে বার্মিজ যারা এখানে এসছে, রোহিঙ্গা যারা আসছে তাদেরকে ওখানে নিতে হবে। ওখানে আপনারা দুজনে কি ফোর্সি করছেন যে আজকে যে নেচার আছে এখনকার সীমান্তের যে চেহারা, এটা ইন দ্য কামিং ডেজ এটা পরিস্থিতি আরেকটু এগ্রাভেট করবে? কারণ আপনি যেটা বলতেছেন যে আমাদের বিজেপি এটা এখানে মানে ঢুকতে বাধা দিচ্ছে, আসলে রাত্রিবেলায় তো আসতেছে, এটা তো আনঅফিশিয়াল তো আসতেছে, এটা পারছে না। আবার বার্মিজ অ্যাম্বাসেডরকে তো ডেকে নিছে, মায়ানমার অ্যাম্বাসেডরকে ডেকে ফরেন মিনিস্ট্রি থেকে এটার ব্যাপারে বলা হয়েছে, কিন্তু এটাতে তো সমাধান এতটুকু ছোটখাটো পদক্ষেপে এটার সমাধান। নির্বাচনের প্রসঙ্গে আসি, আমাদের এখানে দুটো বিষয়, একটি হচ্ছে যে সিটি কর্পোরেশন নির্বাচন সামনে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এবং মূল আগ্রহ ছিল যে বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভি, তিনি আওয়ামী লীগের নমিনেশন পেয়েছেন, গতবার তিনি আওয়ামী লীগের নমিনেশন পাননি, এবার পেয়েছেন, এবং প্রতিদ্বন্দ্বী যে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন গত বছর তার সঙ্গে মিলিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উপস্থিতিতে এক ধরনের আলোচনা হয়েছে, এক ধরনের ঐকমত্য হয়েছে, তারা এক ধরনের প্রার্থিতা দিয়েছেন। বিএনপির পক্ষে গতবারের প্রার্থী এবারের প্রার্থী হননি বা পাননি নমিনেশন, এবার নতুন প্রার্থী হয়েছেন। এই চিত্র আপনি কিভাবে দেখছেন? কেমন জমে উঠবে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন? দেখুন, ঢাকা রাজধানী শহর এবং তার একেবারেই সন্নিকটে এই সিটি কর্পোরেশন অবস্থিত। হিস্টোরিক্যালি এটা বাণিজ্য মানে যেটাকে বন্দর নগর বলে, সেই হিসাবে কিন্তু তার একটা দীর্ঘ তাৎপর্য এবং প্রেক্ষিত আছে। এবং গত যে নির্বাচনটি হয়েছিল সেটি ছিল গুণগতভাবে ভিন্ন ধরনের, কারণ তখন দলীয় মার্কা বা প্রতীক বরাদ্দের কোনো সুযোগ ছিল না আইনত। এই প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের নির্বাচন হতে যাচ্ছে এবং সিটি কর্পোরেশন তার মধ্যেই পড়ে। এবং আপনার যিনি গত আপনার নির্বাচনে দলীয় অনানুষ্ঠানিক মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছিলেন, তিনি এবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন লাভ করেছেন। আর তার যিনি আর্চ রাইভাল, দলীয় সমর্থন অনানুষ্ঠানিকভাবে যিনি পেয়ে দলের পক্ষ থেকে অনানুষ্ঠানিক প্রার্থী হয়েছিলেন, তিনি আপনার আনুষ্ঠানিকভাবে দলের সভানেত্রীর পৌরোহিত্যে মেনে নিয়েছেন যে শামীম ওসমানের কথা বলছি, শামীম ওসমানের কথাই বলছি, তিনি মেনে নিয়েছেন যে তারা একসঙ্গে একযোগে কাজ করবেন। আর গতবার খুব নাটকীয়ভাবে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যাকে শেষ মুহূর্তে দলীয় হাইকমান্ডের নির্দেশে সরে যেতে হয়েছিল এই নির্বাচনী ডামাডোল থেকে, তার একটা অভিমান বোধ কিন্তু বরাবর কাজ করেছে। আমরা অনেকবার টক শো একসঙ্গে করেছি এবং করতে গিয়েও সেটা অনুভব করেছি। এখনো তিনি অশ্রু সজল হয়ে ওঠেন। তিনি তার ব্যক্তিগত যে মতামত, কাল রাতেও ওনার সঙ্গে আমি এক ধরনের টক শোতে অবতীর্ণ ছিলাম একটি বেসরকারি টেলিভিশনে, তিনি কিন্তু বলেছেন যে তিনি রাজি হননি, শেষ অবধি রাজি হননি। এখন মনোনয়ন পাওয়া এবং প্রত্যাখ্যান করা কিংবা সবিনয়ে রাজি না হওয়া, এটা নানান রকম অবস্থান থাকতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অ্যাডভোকেট সাখাওয়াত সাহেবকে দলীয়ভাবে মনোনীত করা হয়েছে
এবং তিনি জোরে সোরে মাঠে নেমে বসেছেন। আর তৈমুর আলম খন্দকারের কোনো হার্ট বার্নিং আছে বলে অন্তত মনে হয়নি, আপাতত মনে হচ্ছে না। জি না, এখানে আমাদের আগেই এখন নারায়ণগঞ্জের যে পরিস্থিতি তাতে মন্তব্য করা, এখনই কিন্তু মন্তব্য যদি করি সেটা হয়তো ফাইনালি সেটা হার্লি। তো তবে একটা আমরা একটু অ্যানালাইসিস করতে পারি যে আইভি অত্যন্ত গ্রহণযোগ্য মেয়র, নারী মেয়র, এবং বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ তখন এটার কয়েকটা লজিক আছে। একটা হলো সে খুব লড়াকু ছিল ওসমান ফ্যামিলির বিরুদ্ধে, এক। 2 নম্বর, তিনি যতটা সম্ভব নিরপেক্ষভাবে সাধারণ জনগণ নিয়ে কাজ করার চেষ্টা করেছে, এবং এই ওসমান ফ্যামিলির বিরুদ্ধে থাকার কারণে গতবার কিন্তু তিনি নৌকা পাননি, আওয়ামী লীগের নমিনেশন পাননি। তো যার ফলে সাধারণ একটা গ্রুপ আছে নারায়ণগঞ্জের, তারা কিন্তু তার পিছনে দাঁড়িয়েছে। 2 হলো আওয়ামী লীগের সিটির যে প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাহেব, তিনিও তার পক্ষে ছিলেন গতবার। এবারে কিন্তু সে কিন্তু আইভির কাছ থেকে ছুটে গেছে, তিনি স্থানীয়ভাবে তাকে মনোনয়ন দেওয়া, এখন সে শামীম ওসমানের দিকে চলে গেছে। এখন ওই সিচুয়েশনে যখন নির্বাচন এগিয়ে আসলো, তখন দেখা গেল যে আইভি জিততে পারে নাও পারে। তখন কিন্তু বিএনপির প্রার্থী 7-8 ঘন্টা আগে উইথড্র করলো, যার ফলে আইভি জিতে গেল। এখন সে আইভি যতটা সম্ভব একটা নিরপেক্ষ ইমেজ নিয়ে এবং সততার সাথে সে কাজ করেছে। কিন্তু এখন যে প্রার্থী বিএনপি দিল সাখাওয়াত সাহেব, সেও কিন্তু লড়াকু। আপনার কি ওই 7 মার্ডারের কেসে তার উপরে বহু থ্রেট এসেছে, সে কিন্তু আত্মসমর্পণ করে নাই। ত্বকী হত্যা, দুটেই কিন্তু আপনি দেখেন এর রাইভেল সাইড হচ্ছে ওসমান ফ্যামিলি। সুতরাং আইভি এবং এই সাখাওয়াতের যদি ক্যারেক্টারটা দেখেন একই রকম। এখন এর প্রশ্ন হচ্ছে যে এবারে কিন্তু প্রতীকের নির্বাচন, আপনার আইভি ধানের শীষ এবং নৌকা সাখাওয়াত ধানের শীষ। এখন দেখেন আমরা যদি হিসাব করি যে এই সিটি নির্বাচনে এখানে কিন্তু শুধু ক্যান্ডিডেট দেখে মানুষ কিন্তু ভোট করে না, এটা উদাহরণ নাই। কারণ এটা জাতীয় রাজনীতির ইনফ্লুয়েন্স কিন্তু মারাত্মকভাবে ঘটে। যেমন বড় বড় সিটি কর্পোরেশনগুলোর যে নির্বাচন, রাজশাহী বলেন, সব জায়গায় দেখেন যে আমরা শুনেছি যে ওই মেয়র যারা ছিলেন ব্যক্তি হিসেবে দেন, এটা পুরোপুরি বলা যায় না ঠিক, কারণ গত নির্বাচনে আইভি জিতেছে, সেখানে আইভির ব্যক্তিগত এটা আমি বললাম, কারণগুলি বললাম। সেখানে তো বিএনপির প্রার্থী ছিল না, বিএনপির ভোটগুলো কিন্তু আইভি পেয়েছে। হ্যাঁ, তো আমি বলছি বড় বড় সিটি কর্পোরেশন যেগুলি আছে সেগুলোতে আপনি দেখেন তারা সবাই কিন্তু ভালো কাজ করেছে এবং সবগুলোই ভালো মেয়র। তারপর ভালো কাজ করেও হেরেছেন কারণ রাজনৈতিক ইনফ্লুয়েন্সে। এবং বরিশালের মেয়র হ্যাঁ, এখন যে রাজনৈতিক দেশের অবস্থা, সেখানে ওই ধরনের ইনফ্লুয়েন্স কিন্তু ঘটতে পারে, বাট এইটা কিন্তু বলা একটু আর্লি। কিন্তু সুতরাং আমি এখন পর্যন্ত ধরে নেব নির্বাচনটা খুবই কন্টেস্টিং হবে। ইলেকশন কমিশন পুনর্গঠন মানে পোস্ট ফেব্রুয়ারি কোন পথে হচ্ছে? আপনি তো বহুদিন ধরে নির্বাচন নিয়ে কাজ করছেন, কোন পথে হচ্ছে? বিএনপির যে প্রস্তাবনা বা এটাকে প্রত্যাখ্যান করা, রাষ্ট্রপতির কাছে তাদের চিঠি দেওয়া, পেশ করা, এগুলো কোনো মিনিংফুল কোনো সিগনিফিকেন্স রাখে কিনা? একটা বিষয়ে ঐকমত্য আপাত মূল্যে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে শাসক দল এবং মাঠের বিরোধী দল বলে পরিচিত বিএনপি বা তার যে জোটের মিত্ররা আছেন, এরা এক জায়গায় কিন্তু এক ধরনের যে যার অবস্থানে থেকে একই রকম আইডেন্টিক্যাল পজিশন নিয়ে বসে আছেন। দুই পক্ষের কোনো পক্ষই এখন পর্যন্ত সংবিধান 118 অনুচ্ছেদে যেটি বলা আছে যে আপনার আইন প্রণয়নের যে তাগিদ, সেটি কিন্তু অনুভব করছেন না। আচ্ছা, কিন্তু এটা কি আমরা মনে করতে পারি যে আইনের একটা খসড়া তো এটিএম শামসুল হুদা সাহেবের সময় এটা করে, এটা তো এক ধরনের আমি বলবো অনধিকার চর্চা। কারণ 5 বছর ধরে তাদের টেনিয়র, তারা দায়িত্বে থাকলেন, ফ্যাগ এন্ডে গিয়ে তাদের লিগেসি যাতে কন্টিনিউ করে, অর্থাৎ এক ধরনের খবরদারি যাতে করতে পারেন পরবর্তী আপনার সেটআপে, সেই জন্যই কিন্তু এরকম একটা ফর্মুলা হাজির করেছেন। এইরকম কেউ যদি অভিযোগ করে বসেন, তাহলে বুকে হাত দিয়ে কথা বলাটা মুশকিল হয়ে যাবে তাদের জন্য। এখন আপনার স্টেক হোল্ডার কিন্তু কিছুই যখন নাই, তখন এক ধরনের একটা উদ্যোগ, সেটা তো আপনি ক্যাপিটালাইজ করতে পারতেন। উদ্যোগ মানে হচ্ছে যেহেতু একেবারে শেষ সময়ে এই ধরনের প্রস্তাবলী
অন দ্য টেবল হাজির করছেন, সেজন্যই কিন্তু এটা হালে না, কিন্তু সেটাকে আলাদা করে রেখেও তো নতুন কিছু তো চিন্তা করা যেত। Definitely, আমাদের কিন্তু পলিটিক্যাল বস মজার যারা ব্যাপার আছেন, হচ্ছে আমাদের পলিটিক্যাল যে ডিভাইড, সেখানে ডমিনেন্ট মেইনস্ট্রিম যে দুটি পক্ষ, দুই পক্ষের কোনো পক্ষই বোধহয় এর প্রয়োজনীয়তা অনুভব করছেন না। তা না হলে দুই পক্ষ কিন্তু কিন্তু আইনটা কি কোনো বাধা? কোনো আইন তো নাই, থাকলে খুব ভালো হতো। দুই পক্ষেরই তো ইন এ ওয়ে ৮-৬০ একটা রুমের মধ্যে ঢুকে পড়তে হবে যদি আইনটা প্রণয়ন হয়। আর এখানে বিএনপির জন্য সমস্যা যেটি হার্ড বার্নিং, খুব মানে আত্মজৈনিক অর্থে যদি চিন্তা করেন সেইভাবে, তাহলে যেই সংসদ আইনটা প্রণয়ন করবে সেই সংসদে তাদের কোন রকমের প্রেজেন্স বা রিপ্রেজেন্টেশন নাই। তো ফলে সেই আইন যেভাবে যেই ঢঙে প্রণয়ন বা ড্রাফট করা হবে সেটা গলদকরণ করতে হবে, উপায় তো নেই, ফেটা কমপ্লিট। আবার এর বিপরীতে শাসক দল চিন্তা করছে যে আমি গায়ে পড়ে আইন কেন প্রণয়ন করতে যাব, কারণ মহামান্য রাষ্ট্রপতির প্রেরোগেটিভ। কিন্তু এই যে অ্যাডহক, এখন তো এই 2 মাসে তো আমরা একটা আইন পাবো এবং সেটার ভিত্তিতে কমিশন রিকনস্টিটিউট হবে, এটা আশা করা যায় না নাকি? যায় কি? যায়। কারণ হচ্ছে যে এটা তো আছেই যে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিয়েও তো করতে পারে। আচ্ছা, এটা তো আইন ভাবে সিদ্ধ, পরে সংসদে এটা পাশ করে নিতে পারে। কিন্তু অর্ডিন্যান্স দিয়ে যে আইনটা করবে, এখন আমাদের বড় যে 2 দল, এই 2 দলের ভিতরে যে দূরত্ব, এই দূরত্বের কারণে এখন যদি পার্লামেন্টে আইন করতে যায়, পাশ করতে যায় বা অর্ডিন্যান্স জারি করেও করতে যায়, যদি এটা আলোচনা করে না করে তাহলে তো আরেক পক্ষ মানবে না। এটার জন্য আলোচনা দরকার এবং 2 পক্ষ বসে, যেটা ধরেন বিএনপির চিফ যে একটা প্রস্তাবনা দিয়েছে, ধরেন এটা যেমন ভিত্তি হিসাবে ধরা যেতে পারে, অথবা নাই ধরলো ওই হুদা কমিশন যেটা দিয়ে গেছে সেটাও ভিত্তি, অথবা নতুন করে ফ্রেশ করে যদি একটা আইন ড্রাফট করে যদি অর্ডিন্যান্স করে তার ভিতরে যায়, তাহলে কিন্তু আজকে এই যে বিএনপির প্রধান যে প্রয়োজন হতো, তাহলে আমরা যেখানেই যাই না কেন, আমরা যদি আইন না করি, এই যে আপনার সার্চ কমিটি করে করা হচ্ছে, এটা তো কনস্টিটিউশনাল, এটা কনস্টিটিউশনাল নয়, এটা প্রেসিডেন্টকে দিয়ে কনস্টিটিউশন ভায়োলেট করানো হচ্ছে। প্রেসিডেন্টের যে ইনহেরেন্ট ক্ষমতা সেটাকে অ্যাপ্লাই করানো হচ্ছে। তো সেটা তো আমরা তো আবার শুনি যে সবসময় শুনি কনস্টিটিউশনের বাইরে আমরা কোথাও যাব না, কিন্তু নিজের যখন সুবিধা না হবে বা সুবিধা হবে আমি সেটা বুঝে, তার মানে ফেব্রুয়ারির পরে যে নির্বাচন কমিশন সেটা নিয়ে খুবই আনুষ্ঠানিকভাবে একটা ঐকমত্যের ভিত্তিতে কিছু একটা হবে বলে এরকম আশাবাদ না। আলটিমেটলি কিন্তু আমার ধারণা ফাইনালি দেখবেন প্রেসিডেন্ট আলোচনা ইনিশিয়েট করবে এবং করে হয়তো সমাধান কোন জায়গায় যা পৌঁছায় সেটা বলা মুশকিল, কারণ সবাই তো সমাধানটা চাইবে এমন ভাবে যে আমি যেন জিতি, সেটা বলা মুশকিল। দেখে আমরা প্রস্তাব নিয়ে কিছু আলাপ করতে পারতাম, কিন্তু আজকে আর সময় নেই, পরে এক সময় করা যাবে। ধন্যবাদ জনাব এম এ আজিজ, ধন্যবাদ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি, ভালো থাকবেন। পরের অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ। এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com। দেখা হবে পরের অনুষ্ঠানে।